রেইনকোট গল্পের এত এত প্রশ্নের মধ্যে মাত্র 10টা জ্ঞানমূলক প্রশ্ন একটু দেখে যাও এবং এই প্রশ্নগুলো সকল বোর্ডেই তোমাদের আসার মতো উপযোগী। আমরা জানি যে রেইনকোট গল্পের লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। এখানে প্রথম যে প্রশ্নটা আমাদেরকে করতে পারে সেটা হচ্ছে যে এই রেইনকোট গল্পের গল্প কথক আসলে কে? রেইনকোট গল্পের কথক আসলে কে, মানে রেইনকোট গল্পটা কে বলছেন? যেহেতু অপশন নাই, অনেক শিক্ষার্থী এখানে আখতারুজ্জামান ইলিয়াস দাগাতে পারে, কিন্তু মনে রাখতে হবে যখন কোনো একটা গল্পের কথক বলা হবে ওই গল্পের মধ্যেই যে যার জবানিতে গল্পটা রান অন হয়েছে তার নামটাই আমরা এখানে দিব। তার মানে রেইনকোট গল্পের কথক যদি বলা হয় তাহলে এটার উত্তরটা হবে নুরুল হুদা। নুরুল হুদা হচ্ছে রেইনকোট গল্পের কথক। আমরা কেউ ভুলে এখানে জ্ঞানমূলক প্রশ্নে যেহেতু অপশন নাই, আমরা কেউ যাতে আখতারুজ্জামান ইলিয়াস না দিই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে রেইনকোট গল্পে উল্লিখিত জেনারেল স্টেটমেন্টটি আসলে কি? রেইনকোট গল্পে উল্লিখিত যে জেনারেল স্টেটমেন্ট সেটার নাম আসলে কি ছিল বা সেটাকে আমরা কি নামে দেখতে পাই? শনিতে 7 মঙ্গলে 3 8 সব দিন দিন। ফুটপাত বন্ধ কয়দিন? ফুটপাত কয়দিন বন্ধ থাকবে? ওই যে বৃষ্টি বাদলা যখন শুরু হয় তখন গল্পের যে কথক নুরুল হুদা ভীতু প্রকৃতির মানুষ, সেই নুরুল হুদা অনেক বেশি পুলকিত আনন্দিত হয়েছিল, মনে করছিল যে অন্তত 3 দিন বন্ধ থাকবে। এবং বাদলায় কোনটি জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে? জিরিয়া মানে হচ্ছে যে একটু বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছিল। আমরা জানি যে রেইনকোট গল্পটা আখতারুজ্জামান ইলিয়াস মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বা মুক্তিযুদ্ধকালীন একটা বর্ণনা সময়কে তিনি এখানে বর্ণনা করেছেন। ঢাকার মধ্যকার পাকিস্তান হানাদার বাহিনীর নির্যাতন, নিপীড়ন, তারপর তাদের যে অত্যাচার, নিষ্ঠুরতা, নির্মমতা, সেইটারই একটা প্রতিচ্ছবি আমরা রেইনকোট গল্পে দেখতে পাই। এবং এই যে রেইনকোট নামটার মাধ্যমে তিনি এখানে একটা প্রতীকী অর্থ ব্যবহার করেছেন। একজন ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোটটা গায়ে দেওয়ার পর তার মধ্যকার মুক্তিযোদ্ধাদের মতো একটা সাহস, দেশপ্রেম সঞ্চারিত হয়। সেটাই গল্পটাকে খুব সুন্দরভাবে প্লট দিয়েছে এবং গল্পটাকে রান অন করছে। আমরা এইবার দেখবো যে বাদলায় কোনটি জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে যে বন্দুকের কথা। তিনি বলছিলেন যে বাদলায় বন্দুক বারুদকে একটু জিরিয়ে নিবে না, অর্থাৎ পাকিস্তানি বাহিনীরা এতটাই নির্মম এবং নিষ্ঠুর ছিল যে তারা আসলে প্রতিনিয়ত যুদ্ধকালীন প্রতিনিয়ত তারা আমাদের উপর নির্যাতন করেছিল। এবং এই নির্যাতনের মধ্যে সাময়িক একটা ব্যাঘাত ঘটিয়েছিল ঝড়, বৃষ্টি, বাদলা, বর্ষা। এই বর্ষার মধ্যে তারা মনে করেছিল যে একটু বন্দুক বারুদ বোধহয় একটু জিরিয়ে নিবে, কারণ তোমরা জানো যে যখন বৃষ্টি বারুদ বা বৃষ্টি বর্ষা হয় তখন বোমা, বারুদ, বন্দুক এগুলো ঠিকঠাক মতো ফাংশন করে না। ঠিক আছে। রাস্তায় বেরোলে নুরুল হুদার ঠোঁটের উপর কি রাখে? যেহেতু ভীতু প্রকৃতির নুরুল হুদা, তার মানে সে গল্পটা পড়লে আমরা দেখতে পাই সে সবসময় 5টা কালেমা ঠোঁটের উপর রাখে, মুখস্থ রাখে। যখনই কোনো এক মিলিটারির সাথে হয়তো বা সে মনে করতো যে দেখা হইলেই সে 5টা কালেমা ঝটফট ফটফট ফটাফট বলে দিলে তার একটা ধারণা ছিল যে তারা যেহেতু মুসলমান এবং 5টা কালেমা যদি আমি বলে নিজেকে যদি তাদের সামনে মুসলমান প্রমাণ দিতে পারি তাহলে হয়তো বা তারা আমাদেরকে মারবে না বা নির্যাতনের পরিমাণটা অনেক কম হবে। কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী তারা এতটাই নিষ্ঠুর এবং অমানবিক ছিল, পিশাচ ছিল, যে তারা আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সবাইকেই সমানভাবে নির্যাতন করেছিল। মাঠ পেরিয়ে একটু বাঁদিকে কিসের কথার বর্ণনা আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জেনে নাও। মাঠ পেরিয়ে একটু বাঁদিকে গেলেই প্রিন্সিপালের বাড়ি। প্রিন্সিপালের বাড়িটা মাঠ পেরিয়ে একটু বাঁদিকেই প্রিন্সিপালের বাড়িটা ছিল। তারপর প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে কোনটির অবস্থান? প্রিন্সিপালের এই যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের পাশেই নুরুল হুদা আরেকটা জিনিসের বর্ণনা করেছিলেন গল্পের কথক। সেই জিনিসটা আসলে কি? সেটা হচ্ছে যে মিলিটারি ক্যাম্প। এখন আরেকটা প্রশ্ন আসবে যে মিলিটারি ক্যাম্প, এই যে ক্যাম্পটা সেটা তো কলেজের মধ্যে স্থাপন করা হয়েছে অস্থায়ীভাবে। এই যে মিলিটারি ক্যাম্পটা যেই জায়গায় স্থাপন করা হয়েছে সেটা কলেজের কোন জায়গাটা ছিল বা কলেজের কোন জায়গাটাকে তারা মনে করেছিল যে এখানে মিলিটারি ক্যাম্প স্থাপন করা যায়? সেটা হচ্ছে যে কলেজের জিমনেশিয়াম বা যেটাকে আমরা বলি ব্যায়ামাগার। শিক্ষার্থীরা যেখানে ব্যায়াম করত, বিভিন্ন খেলাধুলায় অংশ নিত, সেইটাকে তারা মুক্তিযুদ্ধ চলাকালীন এটাকে মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয়েছিল। রাস্তায় গড়গড় করছিল কি? গড়গড় 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 শব্দ করছিল। তোমরা যদি গল্পটা না পড়ো তাহলে আন্দাজে দাগাতে পারবে না। এটা উত্তরটা যেহেতু অপশন নাই দিতে হবে আমাদের। রাস্তায় গড়গড় করছিল কি? বেবি ট্যাক্সি হইতে পারে, সিএনজি হইতে পারে, রিক্সা হতে পারে, বাস হতে পারে। তো আমরা যেহেতু অপশন নাই আমরা এটা মনে রাখবো, এটা হচ্ছে যে বেবি ট্যাক্সি। বেবি ট্যাক্সি, যেহেতু আগের সময়ের বর্ণনা করা হয়েছে, আগের সময় সিএনজি কিংবা অটো রিক্সা এগুলোর প্রচলন ছিল না, বেবি ট্যাক্সির কথা এখানে বর্ণনা ছিল। তারপর বলছে কে নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিল? নাস্তার আমন্ত্রণ কে ফিরিয়ে দিয়েছিল? আমরা গল্পের শুরুতেই দেখতে পাই নুরুল হুদা একটু বর্ণনা দিয়েছেন, যুদ্ধকালীন সময়টার বর্ণনা দিয়েছেন, তার নিজের যে ভীতু প্রকৃতির তিনি ছিলেন সেটাও ফুটে উঠেছে। এক পর্যায়ে
তিনি যখন বলছিলেন যে ম্যান প্রপোজেস গড ডিসপ্রপোজেস, অর্থাৎ মানুষ অনেক জিনিস চায়, তিনি মনে মনে চাইছিলেন যে বৃষ্টি যেহেতু শুরু হয়েছে কিছু আরাম করা যাবে, বা মিলিটারিরা হয়তো বা এখন মানুষকে ধরবে না, মারবে না, কাটবে না। তখনই তার দরজায় টকটক টকটক করে আওয়াজ আসছিল একটা। এই আওয়াজটা নিয়ে এসেছিল কলেজের প্রিন্সিপাল ইসহাক মিয়া। এবং ইসহাক মিয়া যখনই দরজা দিয়ে ঢুকে, তখন দরজা খুলে যখন নুরুল হুদা তাকে দেখে খুশিতে, তখন সে অনেক বেশি আপ্লুত ছিল এবং বলছিল যে আয় হায়, মানে পিয়নকে জড়ায় ধরে তার চুমু খাইতে ইচ্ছে হয়েছিল, কারণ সে মনে করছিল মিলিটারি আসছে। মিলিটারির জায়গায় সে যখন দেখে পিয়নকে, তখন সে নাস্তার আমন্ত্রণ জানায়। মানে নর্মালি আমরা এটা আমাদের একটা কালচার, কিংবা নম্রতা, ভদ্রতা, সাধারণ ভদ্রতা, যে কেউ আসলে আমরা নাস্তার আমন্ত্রণ দেই। কিন্তু এই নাস্তার আমন্ত্রণটা ফিরিয়ে দিয়েছিল কলেজের পিয়ন, তার নাম হচ্ছে ইসহাক মিয়া। তার নাম হচ্ছে ইসহাক মিয়া। এবং তোমাদের জন্য এখন একটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইসহাক মিয়া কবে বাংলা বলা ছেড়ে দিয়েছিল? বাংলা বলা ছেড়ে দিয়েছিল। ইসহাক মিয়া কবে বাংলা বলা ছেড়ে দিয়েছিল, এটা গল্পের মধ্যে আমরা দেখতে পাই। এখন আপনাদের কাছে এটা প্রশ্নটা থাকলো। সো এই 10টা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আমরা সলভ করলাম। আমরা নেক্সট আরেকটা ক্লাসে রেইনকোট গল্পের আরও 10টা 20টা জ্ঞানমূলক প্রশ্ন সলভ করবো। আমরা চাচ্ছি শিক্ষার্থীদের সাথে এমসিকিউ এর পাশাপাশি জ্ঞানমূলকটাও একটু চর্চা হোক, কারণ শিক্ষার্থীরা একদমই এটা আনঅর্থোডক্স থাকে, পরীক্ষার হলে অন্য আরেকজন উপর ডিপেন্ড করে তারা যায়। সো জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা বেশি বেশি সলভ করবো ইনশাল্লাহ। সো নেক্সট কোন ক্লাসে জ্ঞানমূলক প্রশ্ন চান, কিংবা আরও এই ভিডিওগুলো চান কিনা, একটু কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দিতে পারেন। এবং আজকের মতো এই পর্যন্তই। সবার সাথে দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।